ছোটবেলায় যখন হাঁটা শিখেছি আমরা তখন কিন্তু হোঁচট খেয়ে বারবারই পড়েছি, আবারও কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে চেষ্টা করেছি নতুনভাবে হাঁটার। তবে জীবনের একটা পর্যায়ে এসে যখন হোঁচট খেয়ে পড়া হয় তখন কিন্তু সোজা হয়ে দাঁড়াতে বা উঠে দাঁড়াতে অনেকটা সময় লাগে। এখন হয়তোবা অনেকে বলবেন যে আপু কোন হোঁচট খাওয়ার কথা বলছেন, ছোটবেলায় তো সবাই হোঁচট খায়। ছোটবেলায় যে হোঁচটটা খায় সেটা হচ্ছে হাঁটা শেখার একটা কৌশল, আর এই বয়সে এসে যে হোঁচটটা খায় সেই হোঁচটটা হচ্ছে জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখার যে কৌশল সেটার কথাই বলেছি। এই বয়সে যদি এসে একটা হোঁচট খান বা আর্থিক বা শারীরিক মানসিক যে কোনোভাবে, সেখানে দেখবেন জীবনের অস্তিত্ব টিকিয়ে রাখাটা কিন্তু মুশকিলের হয়ে যায়। আসসালামু আলাইকুম, আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, নিরাপদে আছি। সকালের নাস্তার জন্য বেশ কিছু পরোটা বানিয়ে নিচ্ছিলাম। আমি হচ্ছে এগুলো ডুবো তেলে একটু ছোট সাইজের করে পরোটাগুলো বেলে নিয়েছি। দেখা যায় যে একটু বড় হলে আমার যে ফ্রাই প্যানটার মধ্যে হচ্ছে পরোটাগুলো ভাজতে একটু অসুবিধা হয়, যার কারণে একটু ছোট রেখে পরোটাগুলো বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার প্রিয় ভিউয়ার্স বা ছোট বড় অনেকেই কিন্তু ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন। যারা এই মুহূর্তে ক্লিক করছেন বা এতক্ষণ ধরে আমার সাথে আছেন, সবাইকে রিকোয়েস্ট করব ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন। যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সকালের চা নাস্তার পর্বটা সেরে ঘর গোছাতে চলে আসছি। আমি প্রথমে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে বর্তমান সময়ের যে পরিস্থিতি বা যে স্বাভাবিক যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সেটাই নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, বা সেই ভিত্তির উপরেই নির্ভর করে কিছু কথা বলার চেষ্টা করছি। দেখা যায় যখন আমরা বয়স 20 পর্যন্ত থাকে তখন কিন্তু দেখা যায় অধিকাংশ মেয়েরা বা ছেলেরা বাপার হোটেলেই খায় বলতে পারেন। তখন কিন্তু মাথায় এতটা টেনশন বা এতটা প্যারা থাকে না। তবে যখন আমাদের বিয়ে হয় বা আমরা কর্মজীবী হই তখন কিন্তু মাথায় নানান ধরনের টেনশন থাকে, নানান ধরনের চিন্তা থাকে। তো বর্তমান সময়ে দেখা যায় যে দ্রব্যমূল্যের দাম বা যে পরিস্থিতির শিকার আমরা, এখান থেকে যে হোঁচট খাওয়াটার কথা বলছি সেটা হচ্ছে এটার উপরেই। কারণ আমাদের কিন্তু দৈনন্দিন যে খরচটা সেটা কিন্তু নিয়মিত বেড়ে চলেছে, কমার কোনো নামই নাই। তবে যারা একটা নির্দিষ্ট বেতনের মধ্যে চাকরি করে তাদের কিন্তু সেখানেই আটকে আছে, তাদের কিন্তু বাড়ছে না। তো সেই নির্দিষ্ট বেতন দিয়ে পুরো সংসারটা চালাতে গিয়ে কিন্তু প্রতিনিয়তই আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে হোঁচট খাচ্ছি। সেখানে সঞ্চয় তো অনেক দূরেই থাক, আর ভবিষ্যৎ তো অনেক দূরেই থাক। প্রতিদিনের যে খরচটা সেটা চালাতেই কিন্তু আমাদের অনেকেরই হিমশিম একটা ব্যাপার। যাদের ইনকাম বেশি বা যাদের আউট ইনকামের যে সোর্সটা আছে সেটা যদি থেকে থাকে তাহলে তাদের কথাটা একটু অন্যরকম। তবে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা যারা একটা চাকরির উপর নির্ভরশীল তাদের কথাই আমি বলেছি। তারা কিন্তু ওই মাস শেষে একটা যে স্যালারি পায় সেটার উপরেই কিন্তু পুরো মাসের বাজেটটা নির্ভর করে বা নির্ধারিত করে চালাইতে হয়। তো ওখানে দেখা যায় যে একটা 20,000 টাকার যদি একজনের স্যালারি হয় তার কিন্তু ওই 20,000 টাকা দিয়ে তার পরিবারে যদি একজন বা দুইজন বা তিনজন সদস্য থাকে তাদের পুরো মাসের খরচটা চালিয়ে নিতে হবে, এরকম একটা বাজেট করা হয়। তো যে দাম বৃদ্ধি পাইছে তার কারণে কিন্তু দেখা যায় ওই যে 20,000 টাকায় 25,000 30,000 টাকায় কিন্তু এখন সংসার চলে না। এখানে আপনি আপনাদের সাথে আমার ব্যক্তিগত বিষয় কিছু বিষয় শেয়ার করি। মানে আমি যেভাবে আমার সংসারটা এখন মেনটেন করছি, যেহেতু আমার হাজবেন্ড একজন কর্মজীবী বা পরের অধীনে চাকরি করে বলতে পারেন, খুবই সামান্য বেতনে চাকরি করে। আর আমার যেহেতু 3 বাচ্চা, এদের পড়ালেখার খরচ, তারপর হচ্ছে কি সংসারের খরচ, তারপরে পাশাপাশি তো আরো অনেক খরচ থাকে, অসুখ বিসুখ বিভিন্ন বিষয় থাকে ফ্যামিলিগত। তো যে একটা বাজেটের মধ্যে দিয়ে আমাদের সংসারটা চালাই সেখানে দেখা যেত আগে আপনাদের ভাইয়া বাচ্চাদের জন্য প্রত্যেক মাসে 6 থেকে 7 পিস মুরগি আনতো, তবে এখন কিন্তু ওইভাবে আনতে পারে না।
যেহেতু মুরগির প্রাইস বেশি, মাংসের প্রাইস বেশি, তারপর হচ্ছে ডিম, মাছ সবকিছুরই কিন্তু দাম বেশি। এখানে আমি কি করি, আগে যেখানে মাংসের পিসগুলো একটু বড় বড় করতাম, আর একটা মুরগি হয়তো বা দেখা যেত একদিনে শেষ হয়ে যেত, বা 3 বেলায় মুরগির মাংস রাখতাম, সেখানে কিন্তু দেখা যায় এখন অধিকাংশ সময় আমার বাচ্চাদের জন্যই মুরগির মাংস রাখার চেষ্টা করি। পিসগুলো একটু ছোট ছোট করে কুটে, যেন ওদের পুরো মাসটায় 4 পিস মুরগিতে কাভার করতে পারি, সেভাবেই কেটে হিসাব করে রেখে রান্না করে নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি দেখা যায় আগে যেখানে আমার বাসায় একদিন সবজি থাকতো, বা মাছ মাংসের পাশাপাশি একটা সবজি থাকতো, সেখানে কিন্তু দেখা যায় এখন প্রতিদিনই একটা তরকারি রাখার চেষ্টা করি, যাতে করে মাছ মাংসের পরিমাণটা একটু কম লাগে, বা আহ, যেটা আনছি মাসের বাজার হিসাবে সেটা যেন হিসেব করে পুরো মাছটা কাভার করে নিতে পারি। অন্যান্য জিনিসের বেলায় কিন্তু আমি সেম, আগে যেখানে লাগতো একটা, সেখানে আমি চেষ্টা করি একটার থেকে একটু কম ইউজ করার। কারণ দেখা যায় যে জিনিসের যেভাবে দাম বাড়ছে, প্লাস আপনার যেখানে আগে যে টাকায় যে পরিমাণে জিনিস পাওয়া যেত, সেই টাকায় কিন্তু এখন তার অর্ধেক পরিমাণের জিনিসও পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আমি সবাইকে বলবো, আমরা যারা গৃহিণীরা আছে, আমরা যদি একটু হিসাব করে চলি, তাহলে কিন্তু মোটামুটি ভাবে আমরা এই পরিস্থিতিতে আমাদের সংসারের যে এম, চলার যে গতিটা, সেটা কিন্তু স্থির না করে সচল রাখতে পারি। কথা বলার পাশাপাশি কিন্তু আমি আমার সংসারের অনেক কাজ করেছি, সাথে কিন্তু আমার রুমে যে সিঙ্গোনিয়াম যে কাজটা থাকে, মানে ইনডোরের যে কাজটা সিঙ্গোনিয়াম, সেটাই কিন্তু অনেকটা ধুলোবালি পড়ে একটু ময়লা হয়ে গেছে, সেটা একটু ওয়াশ করে নিব আজকে। আমি মাঝে মধ্যে চেষ্টা করি আমার বাসায় যে ইনডোরের গাছগুলো আছে, বিশেষ করে দেখা যায় সিঙ্গোনিয়াম, তারপরে মানি প্লান্ট, তারপর পাম, যে 3-4টা গাছ আছে, 3-4টা যে ভেরিয়েন্ট আছে, আমি মাঝে মধ্যে চেষ্টা করি এগুলো পানি দিয়ে পাতাগুলো একটু ভিজিয়ে ওয়াশ করে নেওয়ার। কারণ ধুলাবালি তো ওড়ে, আর বাচ্চারা থাকলে তো ধুলাবালি একটু বেশি হয়, দেখা যায় যে পাতাগুলো একটু দেখতে আহ স্বচ্ছ, যে মানে যে গ্রিনের কালারটা থাকে, গ্রিন কালারটা কিন্তু স্বচ্ছ মনে হয় না, একটু ধোঁয়াশে ধোঁয়াশে সাদা সাদা টাইপের লাগে। সেক্ষেত্রে হচ্ছে একটু কয়েকদিন গেলে একটু ওয়াশ করে নিলে পাতাটা কিন্তু পরিষ্কার থাকে, দেখতেও বেশ ভালো লাগে। আমার ভিডিও অনেকে ভালোবেসে দেখেন, অনেকে ছোট বড় অনেকেই কিন্তু আমার পাশে থাকেন, বা আমার বাচ্চাদের আপনাদের অনেকেরই ভালো লাগে। সেক্ষেত্রে বলবো, যারা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখেন, সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। ইদানিং দেখা যায় যে আমার ভিডিওর ভিউজ একদমই কম, আর আমিও কন্টিনিউ সময় নিয়ে দেখা যায় যে ভিডিও দিতে পারছি না, বা অনেকের ভিডিও দেখেও কমেন্ট করতে পারছি না, কারণ আমার মোবাইলে কিছু প্রবলেম আছে। এর আগেও কিন্তু মোবাইলটা বেশ কিছুদিন প্রবলেম ছিল, তো সাময়িকভাবে যে সার্ভিসিংটা করা হয় সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, তো বেশ কিছুদিন ভালোই ছিল, আবারও দেখা যাচ্ছে প্রবলেম। কখনো কমেন্ট করতে গেলে দেখা যায় যে যে টাইপিং এর কাজটা, সেটা একটু ধীরগতি হয়ে যায়, আবার অনেক সময় লেখাটা ঠিকঠাক ভাবে ওঠে না, সেই জন্য হচ্ছে অনেক সময় দেখা যায় কমেন্ট করতে পারি না। আমি চেষ্টা করব সময় নিয়ে এবং বাচ্চাদের যেহেতু এক্সাম আছে, এক্সামটা শেষ করার পরে সবার পরিবারে নিয়মিত হওয়ার। এই যে সুন্দর করে আস্তে আস্তে কিন্তু পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি, এখন দেখেন পাতাগুলো দেখতে কিন্তু কত সতেজ আর ফ্রেশ লাগছে। এর আগে কিন্তু এক ধরনের ফ্যাকাশে হয়েছিল সাদা সাদা ময়লা পড়ার কারণে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে হচ্ছে যে কথাগুলো বলছি, সেগুলো কিন্তু সম্পূর্ণ বর্তমান পরিস্থিতি এবং মূল্যের দাম, সেটার উপরে নির্ভর করে আমার ব্যক্তিগত অনুভূতি থেকে, বা ব্যক্তিগত আবেগ বা হিসাব নিকাশ, যেটাই বলেন না কেন, সেটার উপরে ভিত্তি করে বলছি। আশা করব কেউ ব্যক্তি পর্যায়ে নিয়ে এটাকে ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবেন না, বা কেউ মনে কষ্ট নেবেন না। এখানে হচ্ছে কিছুটা রান্না আমি অফ ক্যামেরা বসিয়ে দিছি। আজকে হচ্ছে চিকেনের পাশাপাশি তিতো করলা ভাজি করব, কিছু সবজি খিচুড়ি করব, সাথে হচ্ছে মাংস রান্না করে নিব।
সবজিটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়ার কালকে যে লাঞ্চ দিব, বাচ্চাদের এক্সাম আছে, তো সেই হিসাব করে হচ্ছে গিয়ে আজকে কিছুটা দেখা যায় তিতে করলে অনেক সময় ভাজি করলে আমি দুইবার যদি জাল দেওয়া হয় মানে তেলের উপর একদম ভাজা ভাজা পোড়া পোড়া একটা লাল লাল যে ভাবটা আসে, ওটা আসলে কিন্তু আমার খেতে ভালো লাগে। যার কারণে হচ্ছে আজকে দুপুরে একটু রান্নাটা করে রাখতেছি, যদি রাতের বেলা আরেকবার তেলের উপর ফ্রাই করে নেওয়া যায় তাতে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তিতো কলাটা ভাজি হচ্ছে আমি রাতের জন্য করছি, কারণ দুপুরে যেহেতু খিচুড়ি করব, খিচুড়ির সাথে তো আর তিতো কলা খাওয়া যাবে না। তো খিচুড়ির সাথে হচ্ছে কিছুটা মাংস আমি অফ ক্যামেরায় রেডি করে হচ্ছে বসাই দিছি মাংসটা রান্নার জন্য। আর এরপর হচ্ছে যে আমি তিতো কলা ভাজি যেটা রাতের জন্য করব সেজন্য হচ্ছে রেডি করে নিচ্ছি। একটা কাজের পাশাপাশি অন্য আরেকটা কাজ যদি এভাবে গুছায় নেওয়া যায় বা রেডি করে রাখা যায়, দেখবেন যে যেকোনো কাজ কিন্তু চটজলদি হয়ে যায় বা করতে সময় লাগে না। মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আমার তিতে করলা ভাজিটা বসাই দিছি। এরপরে কিন্তু আমার কিছু প্রয়োজন নাস্তা রেডি করতে হবে, যার কারণে হচ্ছে কিছুটা ভাজি রেডি করে নিব। এটার পাশাপাশি ওটাও করে রাখবো, কারণ নাস্তাগুলো হচ্ছে আমি বিকালে বানাবো। যার কারণে হচ্ছে এখন যদি ভাজিটা কমপ্লিট করে রাখি, বিকালে হচ্ছে আমার শুধু যে ডোটা তৈরি করে রুটিগুলো বিলে নাস্তাটা অফ ক্যামেরাতে রেডি করে রেখে দিতে পারবো। এখানে কিন্তু বেশ কিছু গাজর আমি ডলে নিচ্ছি, গাজরটা কিন্তু আগে ধুয়ে নিছি। আর তারপর হচ্ছে গিয়ে এভাবে সালাদ কাটা দিয়ে একটু ডলে ছোট ছোট করে নিছি। এর সাথে কিন্তু বেশ কিছু আলু দিয়ে, তারপরে মাংস, তারপরে কিছুটা ডিম দিয়ে একটা সবজি রেডি করে রাখবো, যেটা হচ্ছে আমি কিছু যে ফ্রোজেন সিঙ্গারা সমোসা যে যাই বলেন সেভাবে হচ্ছে রেডি করে কিছু নাস্তা রেখে দিব বাচ্চাদের টিফিনের জন্য। গাজরের অর্ধেকটা অংশ কিন্তু আমি রেখে দিছি, আজকে দুপুরে যে সবজি খিচুড়ি রান্না করব সেখানে হচ্ছে যে গাজরগুলো রেখে দিছি ওই গাজরগুলো ইউজ করব, যার কারণে অর্ধেকটা আমি রেখে দিছি। আর গোড়ালি দিকে রেখে দিছি, অনেক সময় দেখা যায় গাজর যখন আমরা এভাবে ব্লেন্ড করি তখন কিন্তু অনেক সময় হাতে আঘাত আসে, তো যেন হাতে আঘাত না আসে সেই জন্য উপরের যে অংশগুলো সেদিক দিয়ে রেখে দিছি। এতে করে কিন্তু আমার গাজরটা ব্লিড করতেও কোনো অসুবিধা হয় না বা আমার হাতেও কোনো স্পট বা আঘাত লাগে নাই। এদিকে কিন্তু আমার অনেকটা দেখেন পোড়া পোড়া সাইজের কিন্তু টাইপের কিন্তু যে তিতে কলা ভাজি সেরকম হয়ে আসছে। এখন হচ্ছে এটার রান্নাটা কমপ্লিট হয় নাই, তারপর কিন্তু নামায় রেখে দিব। আর বিকালে হচ্ছে আরেকটু তেল দিয়ে তেলের উপর একদম লাল লাল করে ভেজে নিব, তাতে কিন্তু খেতে বেশ ভালো লাগবে। দুপুরে কিন্তু বাকি কাজগুলো আমি সম্পূর্ণ অফ ক্যামেরাতে করে নিয়েছি। এই যে সবজি খিচুড়ি করব বলছিলাম সেটাই কিন্তু অফ ক্যামেরা করে নিয়েছি, সাথে মাংস। আর এখানে হচ্ছে বাচ্চাদেরকে আমি দুপুরের খাবারটা দিয়ে তারপর হচ্ছে নামাজ পড়তে চলে যাব। আমার ছোট ছেলেটা একটু সাজানো গোছানো জিনিসগুলো পছন্দ করে, আর ওই হচ্ছে এভাবে পুদিনা পাতা এনে গাছ থেকে তারপর হচ্ছে ওর খাবারটা সুন্দর করে ডেকোরেট করছে বা সাজায় নিছে। দেখতে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও প্রায় শেষ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য আপনার পরিবারের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।